এতক্ষণে মা কাকিরা বুঝে গেছে। আহিন ক্যাবলা মার্কা হাসি দিয়ে আলভির মাথায় গাঁটটা মেরে বলে উঠল, আরে বলদ, আমি মজা করছিলাম, এতক্ষণ কিচ্ছু বোঝে না। আহিন কথাটা বলে এক প্রকার জায়গা থেকে পালিয়ে গেল। মায়ের সামনে আর এক সেকেন্ড থাকলে নিশ্চিত কানমলার বদলে থাপ্পড় পড়তে পারে গালে। রাবেয়া তালুকদার আহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে ফাজিল বলে বিড়বিড় করলো। রাহিমা সুলতানা আলভির গালে হাত রেখে আদুরে গালেই বলে উঠল, এই যে সারাদিন বড় বোনকে শাকচুন্নি শাকচুন্নি বলে রাগাস, যখন রোশনি কানাডা চলে যাবে তখন কার সঙ্গে ঝগড়া করবি শুনি? আলভি মায়ের কথায় অবাক চোখে বলে উঠল, সাতচন্নি কানাডা চলে যাবে মানে? তোর বাবা রশনিকে কানাডা ইউনিভার্সিটিতে পড়াবে। রশনিকে তোর বাবার কাছে নিয়ে যাবে। রাহিমা সুলতানা নিজের পুরো কথা শেষ করার আগেই আলভি মন খারাপ করে বলে উঠল, তাহলে আমার মায়াবতীর কি হবে? আমার মায়াবতী থাকতে পারবে না সাতচন্নিকে ছাড়া। দেখো সাতচন্নি মায়াবতীকে ছাড়া এই দূর দেশে যাবে না। আদিবা তালুকদার উদাসী গলায় বললেন, আমিও এটাই ভাবছি। রোশনির রাত আলাদা হবে কখনো না। রোশনি তার আয়াতকে রেখে যাবেই না। ওরা ছোট থেকে কখনো আলাদা থাকে নাই, সেখানে তো দূর দেশ। রাহিমা সুলতানা চিন্তিত মুখে বললেন, আমিও এটা নিয়ে টেনশন করছি ভাবি। আপনার ভাইজান আমাকে বেশ কিছুদিন আগে কথাটা বলেছিল, রশনির এসএসসি দেওয়ার পর কানাডা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য নিয়ে যাবে, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই। ভাবছি এই বিষয়ে রশনি এসএসসি শেষ হলেই কথা বলবো। এখন তো এসএসসি শেষ, কলেজ শুরু করতে হবে। এজন্য আজকে আপনার ভাইজান কথাটা রশনিকে জানাতে বলল। সঙ্গে এটাও বলল রশনি কানাডা যাওয়ার পর আমাদেরও যাওয়া আসা চলতে থাকবে, কিন্তু রশনি তো রাজিই হবে না আরবকে ছেড়ে দূর দেশে যেতে। এবার কি করব বলেন তো ভাবি? আদিবা তালুকদার বললেন, আমি তো মেনে নিতে পারছি না মেয়েটা আমাদের ছেড়ে ওই দূর দেশে গিয়ে পড়ে থাকবে পড়াশোনার জন্য। কেন, বাংলাদেশে কি কলেজ ভার্সিটির অভাব পড়েছে নাকি? রোশনিকে এত দূরে পড়াশোনার জন্য পাঠাতে হবে? ভাইজান নিজেই তো ঠিক মতো দেশে থাকে না, বিজনেসের জন্য কানাডায় পড়ে থাকে। তো রোশনিকে পড়াশোনার জন্য নিয়ে আস্তে আস্তে আপনারাও সেটেল হয়ে যাওয়ার সিদ্ধান্ত রাখেন নাই তো ভাবি? রাহিমা সুলতানা আদিবা তালুকদারের কথাই বলেন, না না ভাবি, আমরা শুধু যাওয়া আসা করব। আপনার ভাইজান বাংলাদেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে। আর মাত্র 2 বছর, তাহলেই ওইদিকে সব সামলে নিয়ে বাংলাদেশে একেবারে সেটেল হবে। এতদিন আমাদের যাতায়াত চলতে থাকবে, রশনিও কমফোর্টেবল হয়ে যাবে। আলভি মায়ের কথাই বলে ওঠে, আম্মু, তোমরা সাতচন্নিকে না জানিয়ে কত কিছু ভেবে রেখেছ। আগে দেখো গিয়ে সাতচন্নি মায়াবতীকে ছেড়ে কোথায় যেতে রাজি হয় কিনা। পুরো রুম জুড়ে অন্ধকার নীরবতায় ঘেরা। চাঁদের এক ফালি আলো খোলা জানালা দিয়ে অন্ধকার নীরবতা রুমটাই উকি দিয়ে যাচ্ছে বারংবার। খোলা জানালায় পাশ থেকে কারো প্রেম কথনের গুনগুন আওয়াজটা অন্ধকার রুমে প্রতিধ্বনিত হয়ে বাড়ি খেয়ে যাচ্ছে বারে বারে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে তো জানালার পাশে রুমের মেঝেতে বসে চুপিসারে প্রেম কথনে মগ্ন। ফোনের ওপাশ থেকে একটা ছেলে ঠান্ডা ভয়েস ভেসে এলো। ভয়েসটা রশ্মির কানে যেন এক ধরনের মাদকতার মতো নেশা ধরে দিল। ম্যাম, আপনার ফোনের আশায় কতক্ষণ ওয়েট করছি, এই খেয়াল আছে আপনার? রশ্মি উত্তর করল না, ঘোর ঘোর চোখে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ম্যাম, আমাকে কি শুনতে পারছেন? হ্যালো ম্যাম, এই যে রশ্মি রানী। রশ্মি এবার থতমত গলায় উত্তর করল, পার্থ, আপনি কি কিছু বলেছিলেন? কই হারিয়ে যান রশ্মি রানী, আমার খেয়ালও বুঝি। দুষ্টু মাখা হেসে কথাটা বলল পার্থ। আপনার ভয়েসের নেশায় তো অনেক আগেই হারিয়ে ফেলছি নিজেকে। ও তাই নাকি? আজকে দেখছি আমার রশ্মি রানী রোমান্টিক মুডে, আমাকে মিস করছেন বুঝি? এবার রশ্মি হয়তো কিছুটা লজ্জা পেল। সত্যি তো মিস করছে রশ্মি তার পার্থকে। এটা কি মুখে বলা যায় নাকি? রশ্মি লজ্জা মিশ্রণ মুখ নিয়ে পার্থর কথায় নীরবতা পালন করলো। পার্থ রশ্মির জবাব না পেয়ে মুচকি হেসে বলে উঠল, হ্যাঁ, আমি ঠিক ধরেছি ম্যাম, তাহলে সত্যি আমাকে মিস করছেন? রশ্মি মুচকি হাসি দিয়ে এবার ছোট্ট করে বলে উঠল। হুম। পার্থ দুষ্টামি হাসি দিয়ে পুনরায় বলল, তাহলে কানাডায় চলে আসেন ম্যাম। রশ্মির লজ্জাটা নিমিষেই মন খারাপের রূপ নিল। সত্যিই তো পার্থর সঙ্গে দেখা করতে হলে আরাতকে ছাড়া তাকে এই দূর কানাডা যেতে হবে। কিন্তু আরাতকে ছেড়ে রশ্মি যাবে কিভাবে?
রশ্মির যে আরাতকে ছাড়া চলবেই না, আবার পার্থকে সামনাসামনি এক নজর দেখার লোভও হচ্ছে। একদিকে আরাত, আরেকদিকে পার্থ। রশ্মি কোনটা বেছে নিবে, বন্ধুত্ব নাকি ভালোবাসা? কথাগুলো ভাবতে ভাবতে রশ্মি মন খারাপ করে নিয়ে পার্থকে আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিল। পার্থের ফোনটা কেটে দিয়ে রশ্মি জানালার পাশে বসা অবস্থায় মুখটা হাঁটুর উপরে রেখে নিজের ভাবনায় ডুব দিল। ঠিক তখনই আরাত ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে মাথার লম্বা চুলগুলো মুছতে মুছতে বের হয়ে রশ্মিকে জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে। আরাত রশ্মির দিকে এগিয়ে এসে বলল, কি এত ভাবছিস? রশ্মি মাথাটা উপরে তুলে আরাতকে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে পুনরায় মাথাটা নিচের দিকে করে বলে ওঠে। বুঝতে পারছি না রে, আমার কি করা উচিত? আরাত রশ্মির পাশে বসে রশ্মির কথা বলে উঠল। আমি তোকে প্রথমেই পার্থর বিষয়ে সাবধান করছিলাম। এখন দেখ তোর কি ভালো হয়। কিন্তু বিশ্বাস কর রোশনি, তোকে ছাড়া ভালো থাকবো না রে। তুই আমার থেকে দূরে চলে যাবি, এই কথাটা ভাবলেই কেমন যেন দম বন্ধ লাগে। সত্যি দূরে যাবি আমাকে ছেড়ে? তোর কষ্ট হবে না? রশ্মি আরাতকে জাপটে জড়িয়ে ধরল। বিশ্বাস কর আরাত, তোকে ছাড়া থাকার কথা আমি ভাবনাতেও আনিনি। আমার মনে কখনো এমন খেয়াল আসেইনি। কিন্তু এখন কি করব এখন আমি বল, ভেবে পাচ্ছি না তো আরাত। আরাতকে জড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ চুপ থেকে রশ্মি পুনরায় বলতে শুরু করলো। বিশ্বাস কর তুই, আমি ভেসে বেড়াচ্ছি। একদিকে তুই, অন্যদিকে পার্থ। পার্থকে খুব ভালোবেসে ফেলেছি রে আমি। ওকে দেখার লোভ আমায় ভালো থাকতে দিচ্ছে না। ও যদি বাংলাদেশের ছেলে হতো তাহলে ওকে বাংলাদেশে আনতে পারতাম। কিন্তু ও তো ভিন দেশি। ওর ফ্যামিলি ছেড়ে ও কখনো আমার কাছে আসবে না। কিন্তু আমার যে ওকেই চাই। রশ্মি নিঃশ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলো। আমার পরিস্থিতি ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে, পার্থকে চাইলে তোর থেকে দূরে থাকতে হবে, তোর সঙ্গে থাকতে চাইলে পার্থকে সারা জীবনের জন্য হারাতে হবে। এখন আমি কি করব আরাত, বল না। আরাত চুপচাপ জানালার দিকে তাকিয়ে বাহিরের আবহাওয়া দেখছে। আরাত কি বলবে, ওর কি কিছু বলার আছে? সত্যি নেই। আরাত প্রথমেই রশ্মিকে বারণ করেছিল। ফ্ল্যাশব্যাক। আজ থেকে প্রায় 5 মাস আগে একটা রাতে রশ্মি ফেসবুক রিল দেখতে দেখতে হঠাৎ একটা মেসেজ এলো। হেই মিস। রশ্মি মেসেজটা সিন করে। প্রোফাইল পিকে ড্যাশিং লুক দেখে ফেক আইডি ভাবলো। মুখ বেঁকে পুনরায় রিল দেখতে লাগলো। সঙ্গে সঙ্গে সেই আইডি থেকে পুনরায় মেসেজ এলো। পার্থ চৌধুরীকে ইগনোর। গুড, আই অ্যাম ইমপ্রেস। রশ্মি মেসেজটা সিন করে বিরক্ত হয়ে আরাতকে ফোনটা দিয়ে আরাতের ফোনটা কেড়ে নিয়ে বলে উঠল। ফেক আইডি থেকে ডিস্টার্ব করছে, এটাকে টাইট দে। রশ্মি কথাটা বলেই আরাতের ফোন নিয়ে রিল দেখতে লাগলো। আরাত রশ্মির উপরে রেগে গেল। রিল দেখার মধ্যেই রশ্মি আরাতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে। রাগ তো লাগবেই। আরাত রশ্মির রাগ মেসেজ দেওয়া ছেলেটার উপর তুলতে লাগলো। আরাত রাগ নিয়ে মুখ বেঁকে রিপ্লাই করলো। এ আই এম ইমপ্রেস। এই বেটা, এই বেটা তুই কেটা রে? হ্যাঁ, ফেক আইডি থেকে ফাত্রামি করস? সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে মেসেজ দিয়ে দেখা, তারপর তোর ফাত্রামির খালাম্মা করে দিব। হেই মিস, আই এম নট ফেক। আরাত এবার বিরক্তি নিয়ে টাইপিং করলো। তো কি করব? সেই খুশিতে নাচবো এখন? বিলিভ মি, আই এম নট ফেক। আরাত মেসেজের রিপ্লাই না করে আইডি চেক করতে লাগলো। কিছুক্ষণ ঘাটাঘাটি করে রশ্মিকে ফোনটা দেখিয়ে বলল। এটা রিয়েল আইডি। রশ্মি আরাতের ফোন রেখে দিয়ে হাসি মুখে আরাতের হাত থেকে নিজের ফোনটা কেড়ে নিতে নিতে বলে উঠল। কি সত্যি রিয়েল আইডি ছিল? দেখি দেখা। রশ্মি ফেসবুক আইডিতে একটার পর একটা পিক দেখতে লাগলো। আরাত রশ্মির মুখে উৎফুল্লতা দেখে বলল। এত খুশি হয়ে লাভ নেই, বেটা বাঙালি না। এদের থেকে যত দূরে থাকা যাবে ততই শরীরের জন্য উপকার। আমি ঘুমালাম, গুড নাইট। আরাত ঘুরে দেশে পাড়ি জমালো। রশ্মি ছেলেটার আইডিতে একটার পর একটা পিক দেখতে লাগলো। পরের দিন পুনরায় ছেলেটার মেসেজ এলো। এবার রশ্মি সুন্দর মতো মেসেজের রিপ্লাই করলো। এভাবেই নিত্যদিন টুকটাকি মেসেজ করতে করতে ফ্রেন্ডশিপ শুরু, তারপর ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিয়েছে রশ্মির। আর আজ রশ্মিকে বোঝাতো, কথা বলিস না, মায়ে পড়ে যাবি। ছেলেটা তোর জীবনের ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। হ্যাঁ সত্যি, রশ্মি কথা বলতে বলতে এই কয়েক মাসে পার্থ চৌধুরীর মায়ে পড়ে গেছে। রশ্মির চোখে পার্থের জন্য ভালোবাসা দেখে আরাত আর কিছু বলে না।
বর্তমান। রশ্মি জানালা থেকে চোখ উঠিয়ে আরাতের দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বলে উঠল, ইদানিং পার্থ আমাকে কানাডা সেটেল হতে বলছে। আমার কি করা উচিত বল না একটু। আরাত রশ্মিকে জড়িয়ে নিয়ে বলে উঠল, মেয়েদের বন্ধুত্ব বাস্তবতার কাছে হেরে যায়। বাস্তবতা যে বড়ই স্বার্থপর। দেখ না, মেয়েদের বন্ধুত্ব অন্তরে থেকে গেলেও শখের পুরুষের সামনে তুচ্ছ। আমি বলবো বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষটা আগে। বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে মরীচিকা হয়ে ধরা দেবে, আর ভালোবাসার মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পাশে থেকে যাবে। দুজনের কথোপকথনের মধ্য দিয়ে রশ্মির ফোন নতুন করে বেজে উঠল। আরাত মাথাটা ঘুরিয়ে ফোনের দিকে তাকালো। রশ্মি মেঝে থেকে ফোনটা হাতে তুলে নিতেই ফোনের স্ক্রিনে ইংরেজিতে আব্বু নামটা দেখে আরাতের দিকে তাকালো। আরাত স্বাভাবিকভাবেই চোখের ইশারে ফোনটা রিসিভ করতে বলল। রশ্মি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আব্বু। ফোনের ওপারে থেকে সালামের উত্তর ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আম্মু কেমন আছো? আমার আম্মুটা। জি আব্বু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার আরাত মামনি তোমার পাশে। আরাত রশ্মির থেকে ফোনটা কেড়ে নিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি এখানেই। আর আমার লাইফ একদম বিন্দাস চলছে। এবার আপনি বলুন, আপনার লাইফ কেমন যাচ্ছে? ভদ্রলোক আরাতের কথাই হেসে উঠে বলল, একদম তোমার লাইফের মতো বিন্দাস। আরাত দুষ্টুমি হাসি দিয়ে বলে উঠল, শুধু কি বিজনেস নিয়ে থাকলে চলবে? একটু আপনার সুন্দরী বউকে নজরে নজরে রাখেন। ইদানিং শুধু ফোনে কার সঙ্গে যেন কথা বলে। আমার তো সন্দেহ হয় কাকিমণিকে। আরাতের দুষ্টু মাখা কথায় ফোনের ওপাশে ভদ্রলোক শব্দ করে হেসে উঠলেন। রশ্মি আরাতকে চোখ পাকিয়ে ফোনটা আরাতের থেকে কেড়ে নিল। রশ্মি ফোনটা কানে তুলে বলল, আব্বু ওর কথা বাদ দিন, পুরো দিন শুধু বাজে বকে। এভাবেই বাবা মেয়ের কথোপকথন চলতেই থাকলো বেশ কিছুক্ষণ। আরাত হেসে মেঝে থেকে উঠে এসে বিছানায় বসে পড়ল। পুনরায় রশ্মির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, মহান রব্বুল আলমিনের কাছে একটাই চাওয়া, সারা জীবন এভাবেই সুখে থাক। তোকে খুব মিস করবো রে শাকচুনি। ঘড়ির কাঁটা সকাল 7টা বেজে 43 ঘরে। আরাত ফজরের নামাজ আদায় করে একটা শান্তির ঘুম দিয়েছে। ঘুমটা হয়তো আহিনের পছন্দ হলো না। আহিন আরাতের রুমে দরজার সামনে দাঁড়িয়ে প্রায় 10-12 মিনিট ডাকার পর কিছুটা সফল হলো আরাতকে জাগাতে। আহিনের ডাকাডাকিতে আরাতের ঘুমের রেশ কেটে গেল। মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠল। সেই বিরক্তি মাখা মুখ নিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে যেতে যেতে আহিনের উদ্দেশ্যে বলল, সাত সকালে আমার মাথা খাইতে হাজির। কি হয়েছে কি? সকাল সকাল ব্রেকফাস্টের বদলে আমার মাথা খেতে এসছিস কেন? আরাত রুমে দরজা খুলে দিয়ে হামি তুলতে তুলতে আহিনের দিকে বিরক্তিকর চোখে চেয়ে রইল। আহিন আরাতের কথা যুক্তি দেখিয়ে বলে উঠল, আজব, আমি তোমার মাথা কেন খাইতে আসবো? তোমার মাথায় ভন্টামি ছাড়া খাওয়ার মতো আছেটা কি আর? মানে কি বলতে চাইছিস? বলছি তোমার ওই ভঞ্জ মাথা খাওয়ার জন্য আমার মূল্যবান সময় তোমার দরজার সামনে ব্যয় করব নাকি? এই আহিন, তুই কিন্তু বড় বোনের সঙ্গে বেয়াদবি করছিস। বেশি বাজে না বকে আসল কথায় আয়। কাকিমণি আমাকে আধা ঘন্টা ডাকার পর হাতে ঝাড়ু নিয়ে তোমার রুমের দিকে এসেছিল। আমি কাকিমণিকে ওইভাবে আসতে দেখে কাকিমণিকে বারণ করে আমি তোমাকে ঘুম থেকে উঠাতে চলে আসলাম। তোমাকে সকাল সকাল ঝাড়ু পিটানির হাত থেকে রক্ষা করলাম, আর প্রতিদিনে তুমি এত হ্যান্ডসাম ছেলেকে বেয়াদব বললে? আহিন মুখটা দুঃখী দুঃখী ভাবে কথাগুলো বলার মধ্যেই আলভি আরাতের রুমের দিকে আসতে আসতে বলে উঠল, মায়াবতী, তোমাকে আমরা রাতেই হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তুমি আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমাদের দুজনকে ওই সাতচন্নির সামনে হালকা করে অপমান করেছো। আরাত আলভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিতে দিতে বলে উঠল, ও আচ্ছা, অপমানটা হালকা হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম তোদের অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। এবার এখান থেকে বিদায় হ, আমি ফ্রেশ হব। আরাত কথাটা বলেই রুমের ভিতরে চলে গেল ফ্রেশ হতে। আহিন আলভি আরাতের কথায় মুখ বাঁকিয়ে নিচে নেমে গেল। আরাত ফ্রেশ হতে হতে বকবক করতে লাগলো, এই 7 বছরের জীবনে নিজেকে নিজেই চিনতে পারলাম না, আর একজন নাকি আমাকে হাড়ে হাড়ে চিনে ফেলছে। ভণ্ড কোথাকার। আয়রা, কই তুই? রেডি হইছিস? লেট হয়ে যাচ্ছে তো বোন।
একটু তাড়াতাড়ি বের হ, আমাদের দুজনের জন্যই রোশনীরা অপেক্ষা করতেছে। কথাটা বলতে বলতে আরিশা আয়রা রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। আয়রা দরজা খুলতে খুলতে বলে উঠল, আরে আপু, দাঁড়াও না, দরজা ভেঙে ফেলবে নাকি? দাঁড়াও, খুলতেছি। কথাটা বলেই দরজাটা খুলে দিতেই আরিশা চিল্লিয়ে ওঠে। কি রে আয়রা, তুই এখনো রেডি হোস নাই কেন? আয়রা মুখে হাত দিয়ে একটা হামি তুলে বলে উঠল, ঘুমেছিলাম, এটা তোমার সহ্য হলো না? বলো কি চাই এখন? কি চাই মানে? আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তুই ভুলে গেলি? আরাত ফোন করে বললো ওরা রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করতেছে, আর তুই এখনো রেডি না হয়ে ঘুমাইতাছিস। যা যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, অনেক দেরি হয়ে গেছে। আয়রা দরজা থেকে রুমের ভেতরে যাইতে যাইতে বলে উঠল, উফ আপু, মাত্র ঘুম থেকে উঠলাম আমি, তোমরা যাও, আমার ভালো লাগছে না। আমাদের সঙ্গে আনাস ভাইও থাকবে। সঙ্গে সঙ্গে আয়রার পা থেমে গেল। আরিশা আবার বলতে শুরু করলো, আনাস ভাই অফিস থেকে বিকালে কাশবাগানে আসতে রাজি হয়েছে। আরাত মামাদের কাছে আবদার করেছে আজকের সন্ধ্যা নদীর তীরে কাটাবে। আরাতের আবদারে মামা রাজি হয়েছে, কিন্তু শর্ত দিয়েছে আমাদের সঙ্গে আনাস ভাইকে থাকতে হবে আমাদের খেয়াল রাখার জন্য। আরিশার কথাটা কানে আসতেই আয়রার মুখটা ফুরফুরে দেখা গেল। তুই যখন রাজি হচ্ছিস না তাহলে আর কি করার, থাক তুই তাহলে। আমরা সবাই মিলে নদীর তীরে জমিয়ে আড্ডা দিব। আল্লাহ হাফেজ। বলি আরিশা পিছনে ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়রা তাড়াহুড়ো করে আরিশাকে জড়িয়ে ধরে বলে উঠল, আরে আপু, আমার মন ফুরফুরে হয়ে গেছে একদম। 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। সন্ধ্যায় কাশবাগানের মৃদু হাওয়াটা একদম মিস করা যাবে না। আয়রা কথাটা বলেই তাড়াহুড়ো শুরু করে দিল রেডি হতে। আর আরিশা মুচকি হাসি দিয়ে মনে মনে বলে উঠল, তুই যে সন্ধ্যার আবহাওয়া কেনা আনাস ভাইকে মিস করতে চাইছিস না, এটা আমার ভালো করেই জানা আছে। তাকে রাজি করানো মেডিসিন আমি জানি রে বোন। তোর কোন ওষুধে কাজ দেবে তোর বোন হয়ে, এটা জানবো না? রশ্মিরাত আহিন আলভি তালুকদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আরিশা আয়রার জন্য অপেক্ষা করতেছিল। ওদের দুইজনকে আসতে দেখে আলভি চিল্লিয়ে উঠল, ওই তো আরিশা আইরা আপু চলে এসেছে। আলভি কথায় সবাই আরিশাদের দিকে তাকালো। আর আয়রা নিজের কানে হাত দিয়ে মুখে একটু বিরক্তি ফুটে তুলে বলে উঠল, ধুর, এত চিল্লাস কেন বল? আরাত রাগ হয়ে বলে ওঠে, তো চিল্লাবে না? তোদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথা, মাথার রাগ হয়ে বের হচ্ছে। তোদের বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল কয়টায় শুনি? আরিশা আয়রার দিকে ইশারায় বলে উঠল। ওই ঘাট দ্বারার জন্য লেট হয়েছে। কথাটা বলেই আরিশা আবার রশ্মিরাতের দিকে তাকিয়ে বলে উঠল, পায়ে হেঁটে যাবি নাকি রিক্সা নিবি? বেশি দূরে তো না, 10-12 মিনিটের রাস্তা। চলো, গল্প করতে করতে হেঁটে যাওয়া যাবে। রশ্মির কথাটা বলেই আহিন আলভির দিকে তাকিয়ে বলে উঠল। কিরে, হেঁটে যেতে পারবি না? রশ্মির কথায় আহিন বলে উঠল, যদি আমাকে সামনের দোকান থেকে আইসক্রিম কিনে দাও তাহলে আর কোনো কথাই নেই, বিন্দাস হেঁটে যেতে পারবো। কি দিবে? রশ্মি মুখ বাঁকা করে বলে ওঠে। ওই যে বাড়ির গেট দেখছিস না? আহিন মাথা ঝাঁকালো। দেখছি। ওকে, ভেরি গুড। তাহলে সোজা বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বস যা। আমাদের সঙ্গে যেতে হবে না তোকে, যা ভাগ। আহিন মুখ বাঁকিয়ে বলে উঠল, আইসে যা ভাগ। আপনি কইলেই বুঝি আমি ভদ্র ছেলের মতো চলে যাব? ছোট ভাইয়ের সঙ্গে এভাবে কিপটামি করতে শরম করে না? একটু শরম পালিও, বুঝলে? কথাটা বলে আহিন রাস্তা দিয়ে আগে আগে হাঁটা ধরলো। রশ্মিও আহিনের পিছনে যাইতে যাইতে বলে উঠল, আহিনের বাচ্চা, দাঁড়া তুই এখানে। আয়রা এবার হাসি দিয়ে আলভিকে বলে উঠল, স্যার, আপনারও কিছু চাওয়া আছে নাকি? থাকলে বলতে পারেন, আমরা আমাদের সামর্থ্য মতো যথাসাধ্য চেষ্টা করবো আপনার ইচ্ছা পূরণ করার। আলভি আয়রার দিকে তাকিয়ে মুখে একটু লজ্জা লজ্জা ভাব ফুটে তুলে বলে উঠল, আমার চাওয়া পাওয়া তো শুধু একজনই, আমার মায়াবতী। তোমরা পূরণ করবে আমার মায়াবতীর সঙ্গে হাতে হাত রেখে এই বিকেলের পথ চলার ইচ্ছাটা? আরাত হা হয়ে তাকিয়ে আছে আলভির দিকে। আয়রা কোমরে হাত দিয়ে বলে উঠল, এই তীর ব্যাটারি তোর সাইজ দেখ, আর আড়াতের সাইজ দেখ। সাইজ দেখে তো একটু ফ্ল্যাট করার চেষ্টা করবি ফাজিল। যা ভাগ এখান থেকে।
আলভি সঙ্গে সঙ্গে মুখটা গম্ভীর করে বলে উঠল, আয়রা আপু, যদিও তুমি আমাকে অপমান করেছো, তবে আমি অপমান গায়ে লাগাই নাই। শুনেছি ভালোবাসা নাকি সব সহ্য করা যায়। আজ নিজেকে দেখে তার প্রমাণ পাইলাম। আরাত এবার আলভির দিকে এক দু পা এগোতে এগোতে মাথাটা উপর নিচ করে বলে ওঠে, মায়াবতী ভালোবাসা আবার কি যেন? ও হ্যাঁ, অপলক চোখের চাহনি, তাই না? আয় এদিকে আয়, তোকে ভালোবাসা শেখাচ্ছি। আলভিকে আর পাইকে আলভি দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলল, আমারে বাচ্চা বন্ধু এই আহির, আমারে বাচ্চা ভাই দ্বারা আহির, আমরা দুজন একসঙ্গে দৌড়ে নিজেদের বন্ধুত্বের দায়িত্ব পালন করব। আয়রা আরিশা আরাত হাসতে হাসতে ওরও হাঁটা ধরল সেই পথেই। কিছু দূর যেতেই দোকানদারটার সামনে এসে আরিশা সবাইকে দাঁড়াতে বলেই দোকানের ভিতরে গেল। 2 মিনিটের মাথায় আরিশা হাতে করে 6টা কোন আইসক্রিম নিয়ে এসে সবাইকে একটা একটা করে দিল। আহিন এবার আইসক্রিম হাতে নিয়ে রশ্মির মুখের দিকে তাকিয়ে বলে উঠল, রোশনি আপু, তুমি আরিশা আপুর থেকে কিছু শিখো, দেখছো ছোট ভাইদের প্রতি কেমন ভালোবাসা দেখাতে হয়। কথাটা বলেই আরিশার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, আপু, তোমারে দোয়া করে দিলাম, তোমার বিয়েটা যেন খুব তাড়াতাড়ি আমরা খাইতে পারি, আমিন। এবার আহিনের কথায় সবাই একসঙ্গে আমিন বলে উঠল। আহিন পুনরায় বলল, তোমার বিয়েতে যেন 2 টুকরো গরুর মাংস আমাকে বেশি দেওয়া হয়। সবাই আবারও আমিন বলতে আরিশা বলে উঠল, আচ্ছা, দোয়াটা কিসের জন্য? হ্যাঁ, মাত্র 2 টুকরো মাংস খাওয়ার লোভে আমার বিয়েটা নিয়ে দোয়া করছিস? বাবা, তোদের ভণ্ডামির কোনো তুলনাই হয় না রে। সবাই এবার একসঙ্গে শব্দ করে হেসে উঠল। এভাবেই হাসি মজার মধ্যে দিয়ে পায়ে হেঁটে আইসক্রিম খেতে খেতে এসে দাঁড়ালো নদীর পাড়ে। বিকেল 5টা বেজে 24 মিনিট। নদীর ধারে কাশফুল ঘেঁষে দাঁড়িয়ে একটার পর একটা পোজ দিচ্ছে আহিন আলভি, আর সেই ফটোর ক্যামেরাম্যান হয়ে মুখে একটু বিরক্তি নিয়ে একটার পর একটা ফটো তুলে দিচ্ছে আরাত। আহিন প্রথমেই ফটো তুলতে চাইলে আলভি বলে, মায়াবতী, আমি আগে উঠাবো, আমাকে আহিনের আগে উঠিয়ে দাও। আহিন বলে ওঠে, আরাত আপু, আমি আগে উঠাবো, আমাকে আগে উঠায় দাও। এ নিয়ে দুজনের মধ্যে প্রায় ঝগড়াই লেগে গিয়েছিল। শেষে আরাত উপায় না পেয়ে বলে ওঠে, এই বিচ্ছু বাহিনী এদিকে শোন। সঙ্গে সঙ্গে আহিন আলভি আরাতের দিকে এগিয়ে এলো। আরাত ওদের মাঝখানে দাঁড়িয়ে দুজনে 2 ঘাড়ে 2 হাত রেখে একটু ওদের দিকে ঝুঁকে বলে উঠল, শোন, তোরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? আহিন আলভি দুজনে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আরাত এবার ওদের মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে তোরা যখন বড় হবি তখন তো তোরা দুজন দুজনের ছোট্টবেলার স্মৃতি দেখতে চাইবি। এই যে যেমন দুজন একসঙ্গে কিভাবে ছোটবেলাটা কাটাইছিস, তাই না? আলভি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, দেখবো তো। আহিন বলে উঠল, আপু, বড় হয়ে ফটোতে দেখবো এই আলফি কতটা বলদ ছিল। কথাটা বলেই শব্দ করে হেসে উঠল। আলভি এবার আহিনকে মারতে শুরু করলো। বুদ্ধিমান ভান্ডার, তুই এমন বলদের মতো দেখতে, বুঝতে পারছি। চুপ। আরাত নিজের গানে হাত দিয়ে চিল্লিয়ে উঠল। আহিন আলভি এবার একদম চুপ হয়ে দাঁড়িয়ে গেল। আরাত ওদের দুজনকে একসঙ্গে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে দিতে দিতে চুপচাপ কোনো কথা না বলে দুজন একসঙ্গে পোজ দে। আমি স্যারদের ঝগড়া মেটানোর জন্য অন্য টপিকে নিয়ে যাচ্ছি, আর স্যাররা এটা নিয়েই মারামারি শুরু করতেছে। বাহ, क्या सीन है। দাঁড়া সুন্দর মতো, ফাজিলগুলা। কথাগুলো বলে দুজনকে ঠিকঠাক করে দিয়ে আরাত মুখে বিরক্তি নিয়ে সেই থেকে একটার পর একটা ফটো তুলেই যাচ্ছে। রশ্মি নদীর ধারে মনমরা হয়ে বসে এতক্ষণ যাবৎ সবাইকে খেয়াল করছে। এই যে আয়রা এক হাতে একবার থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে, যে একবার রাস্তার দিকে তাকাচ্ছে কারো পথ চেয়ে, আর আরিশা আমানের সঙ্গে ফোনে কথা বলছে। কোথায় তোমরা? তোমাদের আসতে কতক্ষণ লাগবে বলো তো? ফোনের ওপাশে আমানের উত্তর আসলো, এই তো বউ, আর 10 মিনিট অপেক্ষা করো, আসছি আমি। আরিশা বলে ফোনটা কেটে দিয়ে আরাতের দিকে এগিয়ে গেল। এতক্ষণ রশ্মি এসব খেয়াল করি মন খারাপ করে হাঁটুতে মুখ গুজে নদীর পানির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল,
দেখেছো পার্থ, দেখো তোমার রোশনি রানী কতটা অসহায় ফিল করছে। তুমি আমাকে এই কেমন দোটানায় ফেললা পার্থ। তোমাকে পেতে হলে এত এত ভালোবাসা খুনসুটি বন্ধুত্ব হারাতে হবে আমায়। কেন আমাকে তোমার মায়ায় ফেললা? কেন? এখন আমি কি করব পার্থ? এখন একটু ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখ, তাহলে তোর উত্তর পেয়ে যাবি। কথাটা কানে যেতেই রশ্মি চট করে মাথাটা ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখতে পেল আয়রা ওর দিকে এগিয়ে আসছে। রশ্মি অবাক হয়ে জিজ্ঞেস করলো। মানে? আয়রা রশ্মির পাশে বসতে বসতে বলল, শুনলাম আঙ্কেল নাকি তোকে কানাডায় স্টাডি করার জন্য শিফট হতে বলছে। আপু, কালকে রাতে আব্বু ফোন করে বলে দিয়েছে কয়েকদিনের মধ্যেই কানাডা যাওয়ার প্রস্তুতি নিতে। ওখানে নাকি বড় কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করাবে। কিন্তু আপু, তোমাদের ছেড়ে আমার একদম ভালো লাগবে না। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো আপু? আয়রা বলে ওঠে, তোর কানাডা যাওয়ার মূল উদ্দেশ্য কি? নিশ্চয়ই পার্থ চৌধুরী, আমি ঠিক বলছি না? রশ্মি মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক বলেছ। আয়রা মুখে খুশি খুশি ভাব নিয়ে বলল, তাহলে তো আর কোনো কথাই নেই, এটাই তো সুযোগ। তোর ক্যারিয়ার সহ লাইফ পার্টনার দুটোই তোর জন্য অপেক্ষা করছে কানাডা। রশ্মি মুখে একটু মলিন হাসি দিয়ে বলল, তাহলে যে তোমাদেরকে হারাতে হবে, আড়াতে থেকে দূরে থাকতে হবে, আড়াতকে ছেড়ে থাকার কথা, একা থাকার কথা আমার ভাবনাতে আসতেই নিজের ভেতর ছটফটানি শুরু হয়ে যায় আপু। আমার শুধু মনে হয় একসাথে কাটানোর সময়গুলোর কথা। ওকে ছাড়া তো আমার একটা দিন কাটতে চায় না, ওকে ছাড়া একটা ঘন্টা কাটতে চায় না। তাহলে দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে কাটবে আপু? আয়রা এবার মুখে একটু মুচকি হাসি নিয়ে বলে উঠল, আরে পাগল, এই জন্যই বললাম একবার ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখ। জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর হাতে। তারপরও একবার ভাব, তুই যে আরাতের জন্য এখন নিজের ভালোবাসাকে দূরে সরাতে চাইছিস, দেখবি সে আরাত কিন্তু একদিন ঠিক তার জীবন সঙ্গী নিয়ে বিজি থাকবে। আজকে দুজন কাউকে ছাড়া থাকতে পারছিস না, দেখবি এমন দিন আসবে দিব্যি দুজন দুজনকে ছাড়া জীবনটা গুছিয়ে নিয়েছিস। পড়াশোনা পর্যন্ত তোদের বন্ধ অটুট থাকবে, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সব এলোমেলো হয়ে যাবে। তুই বিজি হয়ে যাবি সংসার নিয়ে, আর তোর স্বামী সংসার নিয়ে বিজি হয়ে যাবে। কি বলতো, তখন চাইলেও পাবি না আগের মতো একসঙ্গে আড্ডা দিতে, একসঙ্গে বাড়ির মানুষগুলোর চোখ ফাঁকি দিয়ে স্কুটি করে পুরো শহরটা ঘুরতে। এই যে এখন দিব্যি মন খুলে কথা বলছিস, একটা সময় এমনও আসবে দুজন দুজনের সামনাসামনি দেখা হইলে শুধু জিজ্ঞেস করবি কেমন আছিস, উত্তরে সে বলবে আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস। হয়তো সেই সময় দুজন কিছুক্ষণের জন্য বসবি, গল্প করবি, আগের দিনগুলো স্মৃতিচারণ করবি, আর একটাই কথা বলবি, আগের দিনগুলো সত্যি খুব অন্যরকম ছিল, তাই না রে? আর দীর্ঘশ্বাস ফেলে বলবে সত্যিই সুন্দর ছিল। কেমন যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেরাও পরিবর্তন হয়ে গেলাম, তাই না? এভাবে দিন কেটে যাবে, বছর চলে যাবে, একটা সময় দেখবি তুই বুড়ি হয়ে গেছিস, তোদের আর দেখা হবে না। সময়ের তালে তালে সবকিছু শুধু একটা জীবন্ত মরীচিকা হয়ে ধরা দেবে। দীর্ঘক্ষণ ধরে নিজের কথাগুলো শেষ করে আয়রা নদীর স্বচ্ছ পানি থেকে চোখ ঘুরিয়ে রশ্মির দিকে রাখলো। রশ্মির চোখে পানি দেখে আয়রা মলিন হেসে আবার বলতে শুরু করলো, হ্যাঁ, এখন বলবি আমাদের বন্ধুত্ব এই জীবনেও শেষ হবার না। না রে পাগল, সময়ের ব্যবধানে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। দেখবি বিয়ের কিছুদিন পর তোদের দেখা হবে, মাস চলে যাবে তখন শুধু ফোনে কথা হবে, বছর চলে যাবে তখন শুধুই কিছুটা যোগাযোগ থাকবে, বছরের পর বছর চলে যাবে তখন সারাদিন ছেলে মেয়ে সংসার সামনে দিন শেষে কথা বলার ইচ্ছাটুকুই মরে যাবে। হ্যাঁ, তখন আপন হবে, সংসার হবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কিছুর দায়িত্ব পালন করা শেষে তখন আর বন্ধুত্বের কথা মনে পড়বে না। তখন বন্ধুত্বটাও দায়িত্ব মনে হবে, শুধুমাত্র নিজের স্বামীর বুকে পুরো দিনের ক্লান্তি দূর হবে। বিয়ে তো তোদের করতেই হবে, তাই না? সেই বিয়েটা যদি শখের পুরুষকে করতে পারিস, তাহলে তোকে মনের বিরুদ্ধে সংসার করতে হবে না, স্বামীর সঙ্গে মানিয়ে নিতে হবে না, তাকে আস্তে আস্তে আপন করতে হবে না। যদিও পরিস্থিতি চাপে মনে বিরক্তি থেকে মেয়েদের বন্ধুত্ব শেষ হয়ে যায়, দিন শেষে সংসারের কাছে বন্ধুত্ব হেরে যায়। তাই বলছি,
বন্ধুত্বের দোহাই দিয়ে আগামী দিনের হাসি খুশি জীবনটা হারিয়ে ফেলিস না।